নামে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটি আজকের আলোচনাতে আমি খুব সুন্দরভাবে সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব উপযুক্ত উদাহরণ সহযোগে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে দেখবে, না হলে মাঝে যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যদি সম্পূর্ণ অংশটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা দেখো তাহলে এই প্রত্যয় বাংলাতেই বলো বা সংস্কৃততেই বলো তোমাদের কাছে আর কোনো রকম জটিল মনে হবে না, এবং প্রত্যয় জিনিসটা আসলে কি সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, আমি মেনলি সংস্কৃতের উপর জোর দিয়েই কিন্তু আজকের আলোচনাটি করব, তার সাথে সাথে বাংলাও একটু বুঝিয়ে দেব। মানে অনেকটাই বাংলার সাথে সংস্কৃতের প্রত্যয় অনেকটাই মিল আছে, তো সেই জন্যই আমি কিন্তু তোমাদেরকে তার সাথে সাথে বাংলাটাও বুঝিয়ে দিয়ে দেবো। দেখো, প্রত্যয় প্রথমেই বলি। প্রত্যয় মানে তোমরা জানো, প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস। আমরা আত্মপ্রত্যয় কথাটা বলি, আত্মপ্রত্যয় মানে নিজের প্রতি বিশ্বাস। তো এখন যাই হোক, এখন অর্থটা বড় কথা নয়, এখন আমাদেরকে জানতে হবে প্রত্যয় জিনিসটা কি। আর এই যে প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগের আবার কোনো ভাগ আছে কি না, বা প্রত্যেক ভাগের মধ্যে কোন কোন প্রত্যয়গুলো রয়েছে, তো সেই সমস্ত ডিটেলস এই আলোচনার মধ্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে জেনে নেব যে প্রত্যয় জিনিসটা কি। দেখো, প্রত্যয় আলোচনা করতে গেলে, প্রত্যয়ের সংজ্ঞা বলতে গেলে আমি সংক্ষেপে 3টে পয়েন্টে তোমাদেরকে বলে দিয়েছি, যাতে তোমাদের মনে থাকে। একটানা সংজ্ঞা তৈরি না করে বা সংজ্ঞা না বলে আমি 3টে পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে প্রত্যয়ের সংজ্ঞাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও আর শোনো, দেখো খুব সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমেই আমি এখানে লিখে নিচ্ছি যা। কি হয়? ধাতু কিংবা শব্দের সঙ্গে শব্দের শেষে লিখছি, শেষে কি হয় না যুক্ত হয়ে বসে। যুক্ত হয় লিখে দিলাম শর্টকাট। এটা হচ্ছে 1 নাম্বার দিলাম আমি। 2 নাম্বারে লিখবো ধাতু বা শব্দের, ধাতু বা কিংবা লিখছি ধাতু কিংবা শব্দকে পদে পরিণত করে। 3 নাম্বার লিখছি ধাতু কিংবা শব্দের অর্থ ও চেহারা পরিবর্তন ঘটায়। দেখো, আমি এই 3টে পয়েন্টে তোমাদের সংজ্ঞাটাকে বুঝিয়ে দিচ্ছি। যদি বলে প্রত্যয় কি, আমরা কি লিখতে পারি যে যা ধাতু কিংবা শব্দের শেষে যুক্ত হয়ে ধাতু কিংবা শব্দকে পদে পরিণত করে এবং ধাতু কিংবা শব্দের অর্থ ও চেহারা পরিবর্তন ঘটায়, তাই হলো প্রত্যয়। তোমরা এই 3টে পয়েন্টে মনে রাখলে কি হবে, কোনো অংশটা সংজ্ঞাটা লেখার সময় কোনো অংশটা তোমাদের বাদ করবে না, ঠিক আছে? আর একটানা যখনই লিখতে যাবে মাঝে কোনো না কোনো হয়তো এইটা লিখলে এটা বাদ করে নেবে। সেই জন্যই এই 3টে পয়েন্টে তোমরা টোটাল প্রত্যয়ের সংজ্ঞাটা কিন্তু সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে। এবারে আসবো, এই যে বললাম প্রত্যয়ের সংজ্ঞা আমরা তৈরি করলাম। এবার দেখো, আমরা প্রত্যয়কে শ্রেণী বিভাগ করব। প্রত্যয়কে দুটো ভাগে মেনলি ভাগ করা যায়, সেটা বাংলার দিক থেকেই বলো আর সংস্কৃতর দিক থেকেই বলো। আর এই যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য, সংস্কৃতের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন প্রত্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। কি? এক হচ্ছে কৃৎ প্রত্যয় আর এক হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দেখো, আমি একটু এই যে অংশটা লিখেছি এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এর পরের অংশটা লেখার জন্য আমি এটা মুছে দিলাম। এবারে আসছি প্রত্যয়ের শ্রেণী বিভাগ। দেখো, প্রত্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি।
এক কৃত প্রত্যয়, দুই তদ্ধিত প্রত্যয়। এখন দেখো, আজকে তো পুরো টোটালটা আমি আলোচনা করতে পারবো না, আজকে মেনলি কৃত প্রত্যয়ের দিকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কৃত প্রত্যয়, কৃত মানে কি? কৃত মানে হচ্ছে ধাতু, আর তদ্ধিত মানে হচ্ছে এখানে শব্দ, তালব্য বর্ণ। এইগুলো কিন্তু বাংলা সংস্কৃত দুদিক থেকেই কিন্তু একই, বাংলার সংজ্ঞা বলো, বাংলার শ্রেণীবিভাগ বলো, সব কিন্তু একই, আর সংস্কৃতেরও তাই। এবারে কৃত মানে বললাম ধাতু, আর তদ্ধিত মানে বললাম শব্দ। তাহলে আমরা কৃত প্রত্যয়ের সংজ্ঞায় কি বলবো? ধাতুর সঙ্গে বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়, যেহেতু শব্দ বললাম, তাহলে শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়। তোমরা ধাতু আর শব্দ নিশ্চয়ই জানো। ধাতু কোনগুলো? ধাতু হচ্ছে যেগুলো ক্রিয়া, মানে কোনো কিছু কাজ করা বোঝাবে, সেগুলি হচ্ছে ধাতু। এবারে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় বা বিভক্তি বা কি বলবো, হ্যাঁ, অনুসর্গ এইসব যখন যোগ হয়ে যায়, তখন কি হয়ে যায়? ধাতু পদে পরিণত হয়ে যায়। তো এখন এই যে বললাম কৃত প্রত্যয়, কৃত মানে বললাম ধাতু, এই ধাতুর সঙ্গেই আমাদেরকে যুক্ত করতে হবে প্রত্যয়, দিয়ে তৈরি হয়ে যাবে কি বললাম? ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করো বা বিভক্তি যোগ করো, যাই যোগ করো না কেন, সেটা পদে পরিণত হয়ে যাবে। যাই হোক, এখন আমি আলোচনা করব কৃত প্রত্যয়কে নিয়ে। তাহলে ধাতুর সঙ্গে যে প্রত্যয়গুলো যোগ হবে সেগুলোকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। যেমন বাংলার দিক থেকে আমি একটা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, কিন্তু লিখছি না। যদি বলি পর, পর হয় বসন্ত, পরটা কি একটা ধাতু, পড়া হচ্ছে একটা ধাতু, তার সঙ্গে ইয়া যোগ করে দিলাম, সমান কি হলো? পরিয়া, পরিতে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। আবার এইগুলো এক ধরনের কিন্তু প্রত্যয়, ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে। আবার আমরা যোগ করতে পারি ধাতুর সঙ্গে পরিতেছি, পরিতেছিলাম, এই যোগ বিভিন্নভাবে ধাতুর সঙ্গে যোগ করে আমরা ধাতুগুলোকে পরিবর্তন ঘটাচ্ছি না। ধাতুটা, মূল ধাতুটা কিন্তু কি হচ্ছে, যখনই প্রত্যয় যোগ করে দিচ্ছি, ধাতুর চেহারাটাও পাল্টে যাচ্ছে আর অর্থগুলোও কিন্তু পাল্টে যাচ্ছে। পর আর পরিয়া দুটোর অর্থ কিন্তু এক নয়, ক্রিয়ার কাল অনুযায়ী কিন্তু অর্থের পরিবর্তন ঘটে যায়। এই হচ্ছে ব্যাপার। ওই জন্যই বললাম, যা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, চেহারার পরিবর্তন ঘটায় এবং ধাতু বা শব্দকে পদে পরিণত করে, ঠিক আছে? তো সেইগুলোকেই আমরা বলবো প্রত্যয়। এখন যেটা জানবো সংস্কৃতের দিক থেকে বলি, এবার ওইটা যেটা উদাহরণ দিলাম, পড়া বা যাওয়া, যদি বলি যা, যা যুক্ত ইয়া করলে যাইয়া, তারপর যাইতেছি, এইগুলো আমরা করে নিই, ইতেছি যোগ করি, তো সেইগুলো এক ধরনের কিন্তু বাংলার দিক থেকে প্রত্যয়, ঠিক আছে? কি প্রত্যয়? যেহেতু ধাতুর সঙ্গে ওগুলো যোগ করছি, সেজন্য কৃত প্রত্যয়। হ্যাঁ, আচ্ছা, তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে আমরা যোগ করতে পারি, তদ্ধিত মানে কি? শব্দ। শব্দ যেমন বাবু যুক্ত আনা সমান বাবু আনা, এটা বাংলার ক্ষেত্রে। তারপর বললাম, হ্যাঁ, যে বাঁশি যুক্ত ওয়ালা, এই যে ওয়ালাটা যোগ করে দিলাম, তখন হয়ে গেল কি? বাঁশি ওয়ালা। হ্যাঁ, তাহলে বাঁশি থেকে ওয়ালা যোগ করে দিলে শব্দটা চেহারাটা খুব বদলে গেল। হ্যাঁ, তা অর্থটাও একটু মানে বদলে গেল, চেহারাটাও বদলে গেল এবং সেটা পদেও পরিণত হয়ে গেল। এই যে ব্যাপারটা। এখন যে ধাতু বলছি, এই যে ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়, এই কৃত প্রত্যয়টাকে সংস্কৃতের দিক থেকে আমি দুভাগে ভাগ করে নেব। কি কি? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা। লিখছি প্রথম অসমাপিকা, অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়, আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার প্রত্যয়। সমাপিকা ক্রিয়া প্রত্যয়। দেখো, এই অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়কেও আমরা বলবো কৃত প্রত্যয়, সমাপিকা ক্রিয়ার প্রত্যয়কেও বলবো কৃত প্রত্যয়, ঠিক আছে? এই দুই ধরনের প্রত্যয়কে আমরা কৃত প্রত্যয়ের পর্যায়ে নিয়ে যাব। এখন অসমাপিকা ক্রিয়ার যে প্রত্যয় আর সমাপিকা ক্রিয়ার যে প্রত্যয়, সেইগুলোকে আমরা একটু ভেঙে বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সমাপিকা ক্রিয়ার প্রত্যয় কোনগুলো। সংস্কৃতে সমাপিকা ক্রিয়ার প্রত্যয় সেইগুলোই হবে, তোমরা ধাতুরূপ পড়েছ এবং ধাতুরূপের যে একটা ছক পড়েছিলে, তিঙন্ত পদের যে ছক, তি দশম তি সি হস্থ মি বসমস, এই যে ছকগুলো পড়েছিলে, তো এখন এই ছকটাই কিন্তু ওই সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব।
মানে ওই ইত অসন্তি ওইগুলি হচ্ছে সমাপিকা ক্রিয়ার কৃত প্রত্যয়। যদি আমি বলি একটা কথা, যদি বলি গচ্ছতি, দেখো গ চয়ে ছয়ে তয়ে হস্যই, এই যে গচ্ছতি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা গম ধাতু থেকে এসেছে। তাহলে গচ্ছতি ধাতু কি? গম। তাহলে গমটা কি হলো? একটা ধাতু। যুক্ত কোথা থেকে নেওয়া হয়েছে? গম ধাতুর লট থেকে, লট মানে বর্তমান কাল, যুক্ত তি। এখানে প্রত্যয় কোনটা হলো? এখানে টিটা হয়ে গেল প্রত্যয়। টিটা আমরা পেলাম কোথা থেকে? তি তসন্তি শীত হস্ত মি বসমস, আমরা জানি, তাই না? ওই যে বা দ তামন সন্ত লঙের ক্ষেত্রে হলে, হ্যাঁ, এই যে গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি এইগুলোর সঙ্গে দেখো একটা করে গম ধাতুর সঙ্গে সব প্রত্যয়গুলো যোগ করা হয়েছে। তাহলে ওই ধাতুর যে ছকটা, তিঙন্ত পদের যে ছকটা, ওইগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়ার প্রত্যয়। ঠিক আছে? সমাপিকা ক্রিয়া যখন বাক্যে থাকবে তখন এইগুলো প্রয়োগ হবে। এখন সমাপিকা অসমাপিকা ব্যাপারটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এবারে অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়টার ক্ষেত্রে আমরা কি কি প্রয়োগ করবো এখানে একটু লিখে নিচ্ছি। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা যে প্রত্যয়গুলো, ঠিক আছে আমি এটা মুছে দিয়ে আবার নতুন করে লিখছি, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। দেখো ভালো করে তোমরা আগের অংশটা যেটা লিখেছিলাম স্ক্রিনশট নিয়ে নেবে। এবারে দেখো আমি বললাম দুটো, একটা হচ্ছে অসমাপিকা আর সমাপিকা। তোমরা সমাপিকাটাকে বুঝতে পেরেছো আশা করি। সমাপিকা ক্রিয়ার প্রত্যয়টা আমরা কোথা থেকে প্রয়োগ করব? সমাপিকা ক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়। তো সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা তিত অসন্তি শীত হস্ত মি বসমস এগুলো যোগ করব। আর অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা যে প্রত্যয়গুলো ব্যবহার করবো দেখে নেব। যেমন তাচ, কয়ে তয়ে বয়ে আকার ছয় বসন্ত, ল লয়ে জফলা পয়ে বসন্ত, তুমুন তয়ে হর্ষ ময়ে হর্ষ দন্তনে বসন্ত, সত্রী তালবস্য তয়ে রি, সামজ তালবস্য আকার দন্তন্য ছয়ে বসন্ত। হ্যাঁ, এই যে কয়ে তয়ে, তারপরে কয়ে তয়ে ব তয়ে হর্ষ, এইগুলো সব হচ্ছে কি না অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হয়। ঠিক আছে? এখন আচ্ছা দেখো, তাহলে এখন আমি যেগুলো প্রয়োগ করে দেখবো তোমাদেরকে, এতগুলো তো একদিনে সম্ভব নয়। তো তাজ প্রত্যয়টা আমি তোমাদেরকে স্পেশালি একটু বুঝিয়ে দেব। এই যে তাজ প্রত্যয়, দেখো সমাপিকা অসমাপিকা ক্রিয়ার মধ্যে শুধু তাজটাকে নিয়ে নিলাম। তাজটাকে একটু ভালো করে তোমরা শোনো, বুঝে নাও। দেখো আমি যদি তাজটাকে বিশ্লেষণ করি, তাজ সব এটাকে যদি বিশ্লেষণ করে নিই, তাহলে কি লিখবো? ক যুক্ত ত যুক্ত ব যুক্ত আকার যুক্ত ছয়ে বসন্ত। এখন ব্যাপারটা হচ্ছে এই তাজ প্রত্যয়ের ক্ষেত্রে থাকবে কোনটা না তয়ে বয়ে আকার। এই ত থেকে এই দুটো অংশ থাকবে, আর এই কটা আর এই চটা, এই দুটো কি হবে? এই দুটো হচ্ছে ইট যাবে। ইট, ইট মানে কি? লোক। এগুলো ইট, এই দুটো লোক পেয়ে যাবে, দিয়ে পড়ে থাকবে তয় ব আর আকার। তাহলে এটা যোগ করে নিতে হবে তয়ে বয়ে আকার। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তয়ে বয়ে আকারটা তাজের সবসময় আমরা নেব, বাকি অংশটা কি হয়ে যাবে? উড়ে যাবে, মানে লোক পেয়ে যাবে। এখন আমি যদি একটা বাক্য দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে এই অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়গুলোকে আমরা ব্যবহার করব। অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়গুলো নির্দিষ্ট প্রত্যেকটা প্রত্যয়ই একটা একটা করে অর্থে প্রয়োগ হয়। যেমন তাজের তাজ কোথায় প্রয়োগ হয়, লব কোথায় প্রয়োগ হয়, তুমুন কোথায় প্রয়োগ হয়, প্রত্যেকটা কিছু কিছু অর্থের ক্ষেত্রে প্রয়োগ হয়। তো কোনটা কোন অর্থে প্রয়োগ হয় সেটাই আমি এখন দেখাবো একটা উদাহরণ নিয়ে। জাস্ট তাজ প্রত্যয়টাকে আজ দেখাচ্ছি। ঠিক আছে? এটাকে মুছে দিলাম। তাহলে বললাম তাজের এইটা থাকে, এটা একটু মনে রাখবে তোমরা, স্ক্রিনশট নিয়ে নেবে। এবারে দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি যে ছাত্রটি বিদ্যালয়ে গিয়ে পড়বে। প রয়েছিল বয়েকার। এখন দেখো এই যে সেন্টেন্সটি লিখলাম, এর ক্ষেত্রে এই বাক্যটার ক্ষেত্রে আমি দুটো ক্রিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে পড়বে। আমরা জানি যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে বা শেষ করে সেটাকে বলে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া বাক্যের অর্থ অসম্পূর্ণ রাখে তাকে বলবো অসমাপিকা ক্রিয়া। এই বাক্যটাকে শেষ করেছে কে? এই পড়বে এই ক্রিয়া, তার মানে এটা সমাপিকা, আর এটা হচ্ছে কি অসমাপিকা। গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া।
যে যদি আমি বলি ছাত্রটি বিদ্যালয়ে গিয়ে বলে ছেড়ে দিই, বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো এখন আমার কাজ আমি আগেই বলে দিয়েছি, যেগুলো সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তোমাদের টি-ত-সন্ধি যে ছকটা বলেছি ধাতুরূপে তিঙন্ত পদের যে ছক, সেই ছক থেকে প্রয়োগ করতে হয়। আর অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এই যে তাচ লব তুমুল এগুলো প্রয়োগ করতে হয়। কোথায় কোনটা প্রয়োগ করবো? আমরা তাচ প্রত্যয়টা সেখানেই প্রয়োগ করব। তাচ প্রত্যয়ের প্রয়োগ সেখানেই হয় যেখানে ইয়া বা এ অর্থ আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে মানে আমরা বলতে পারি যে যাইয়া, আকার হস্যই অন্তস্থ আকার যাইয়া, বা যেটাকে যাইয়া বলছি ওটাকে আমি কি বলছি গিয়ে। দেখো যাইয়া মানে এখানে ইয়া, আর গিয়ে মানে এখানে এ, তাহলে ইয়া বা এ, এই অর্থে আমরা তাচ প্রত্যয় প্রয়োগ করব। তো তাচ প্রত্যয়টা প্রয়োগ করব কিভাবে? ধাতুটার সঙ্গে, ধরো ধাতুটা হচ্ছে এখানে গিয়ে বলেছে, ধাতুটা কি গম ময় অসন্ত, তার সঙ্গে যদি আমি তাচটা যোগ করে নিই, কয়ে তয়ে বয়া আকার চয় অসন্ত। আমি আগেই বলেছি তাচের কি পাবো? তাচের কেবল তয়ে বয়া আকারটা নেব, আর বাকি অংশটা লোপ পেয়ে যাবে। বলেই দিয়েছি আগে ক আর চ, একটু আগের অংশটা তোমরা দেখবে, তাহলে আবার বুঝতে পারবে। এখন এই দুটোকে যোগ করলে হয় গমযুক্ত তাচ করলে তাহলে গত্তা, ময় অসন্তটা লোপ পেয়ে এখানে হয় গত্তা, গোয়া তয়ে বয়া আকার। এই যে গত্তা মানে কি হলো? গিয়ে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এটাও হলো একটা কৃত প্রত্যয়, এটাও হলো একটা কৃত প্রত্যয়। হ্যাঁ, মানে এই যে এখানে আমি যে তাজটা যোগ করলাম, তাজটা এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়। ঠিক আছে, এই গম ধাতুর সঙ্গে তাজ প্রত্যয়টা যোগ করে এটা হচ্ছে একটা তাজ প্রত্যয়টা কি হলো? কৃত প্রত্যয় হলো। এবার দেখো পড়বেটাকেও আমি কিভাবে প্রয়োগ করব? ধাতুটা কি পট ধাতু, পট ধাতু নিশ্চয়ই ববে থাকলে ভবিষ্যৎকাল রিটের প্রয়োগ দিতে হয়। তাহলে পট ধাতুর রিটের ছকটা কি? সতীশ শতসন্তি শশিশ শত শ্যামিশ শ্যাম, ওই শ্যামিশ শ্যাম, এই যে ছক, এই ছকে যদি আমরা দিই তাহলে পড়বেটা কি রকম প্রয়োগ হবে? পড়বেটা কোন পুরুষ কোন বচনে দেব? আমাদের নিয়ম হচ্ছে বাক্যের কর্তা যে পুরুষ যে বচন, ক্রিয়াটিও সেই পুরুষ সেই বচন হবে। তাহলে বাক্যের কর্তা এখানে দেখতে পাচ্ছি ছাত্র, তাহলে ছাত্র যদি কর্তা হয়, ছাত্রটা নিশ্চয়ই কোন পুরুষ? সবাই জানো ছাত্র হচ্ছে প্রথম পুরুষ। কেন? নিয়ম হচ্ছে আমি আমরা ইত্যাদি উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, বাকি আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে রাম শ্যাম যদু মধু সে তাহারা হাতি ঘোড়া ইত্যাদি যা কিছু সব হচ্ছে প্রথম পুরুষ। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আমরাও নেই, তুমি তোমরাও নেই, তাহলে এটা নিশ্চয়ই প্রথম পুরুষ এবং বচন ছাত্রটি বলেছি মানে একজন, এক বচন। তাহলে প্রথম পুরুষ এক বচন, তাহলে পট ধাতুর লিটের প্রথম পুরুষ এক বচনে কি আছে? পঠিষ্যতি, পট হয়াশয় মূর্ধন্যস্বয়ে জফলা তয়াশয়। তাহলে এই বাক্যটা কি হলো? ছাত্র বিদ্যালয়ং দত্তা পঠিষ্যতি। আমি এগুলো লিখছি না, আমার মেন যেগুলো এখন যেহেতু প্রত্যয় নিয়ে কাজ। তো এই যে পঠিষ্যতিটা পেলাম, এই পঠিষ্যতিটাকে যদি এবারে প্রত্যয়ে ভাঙি আমি, কি হবে? ধাতুটা হচ্ছে পট ধাতু, তার সঙ্গে কি যোগ করবো? এটা কিসের ছক? লিটের ছক, লয়রি তয়া অসন্ত, যুক্ত কি লিখবো? সতী মূর্ধন্যস্বয়ে জফলা তয়াশয়। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যয় কোনটা? এই, তাহলে এটাও কৃত প্রত্যয়, আর এইখানে যে তাজটা এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়। ঠিক আছে, তাহলে কৃত প্রত্যয়কে আমরা দুভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কৃত প্রত্যয় আর একটা সমাপিকা ক্রিয়ার কৃত প্রত্যয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কোন কৃত প্রত্যয়গুলো প্রয়োগ করতে হয় অনুবাদ করতে গেলে। হ্যাঁ, টি-ত-সন্ধির যে ছক, ওই ছক থেকে তোমরা ক্রিয়ার কালটাকে নির্বাচন করে কোন কালে আছে, বর্তমান না অতীত না ভবিষ্যৎ, সেটা বুঝে সেই ছক থেকে তোমরা প্রয়োগটা দিতে পারবে। ঠিক আছে, আর এখানেও তাহলে এখান থেকে যদি তোমাদের যদি প্রশ্ন দেয়, ধরো এরকম প্রশ্ন দিল যে সতী, এই সতী হলো ড্যাশ প্রত্যয় শূন্যস্থান, কৃত প্রত্যয় কৃত প্রত্যয় করে আরো কিছু দিয়ে দিল। ঠিক আছে, তখন তোমাকে কিন্তু সতীটাকে লিখতে হবে কৃত প্রত্যয়। ঠিক আছে, তাচের যে যে অংশগুলি লোপ পায় আর যেগুলি থাকে, এরকম এখান থেকে প্রত্যয় থেকে তোমাদের প্রশ্ন হবে। আবার প্রশ্ন হবে যে প্রত্যয়ের ক্ষেত্রে যখন প্রত্যয় যুক্ত হয় ধাতু বা কার সঙ্গে যুক্ত হয়, এটা একটা প্রশ্ন হতে পারে। ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়, ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কৃত প্রত্যয়। শব্দের সঙ্গে প্রত্যয় যখন যুক্ত হয় তাকে বলা হয় কি? তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু তোমাদের নানান ভাবে প্রশ্নগুলো হবে। আবার যদি বলে যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কোন প্রত্যয়গুলি যোগ হয়। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে প্রত্যয় যেমন তাচ লব তুমুন, বা বলবে নিচে যেটি অসমাপিকা ক্রিয়ার প্রত্যয় দিয়ে তোমাকে চারটে অপশন দিয়ে দেওয়া হবে, সেখানে হয়তো তাচ লব তুমুন এরকমগুলোর মধ্যে কিছু একটা দিয়ে দেওয়া হবে এমসিকিউ কোশ্চেনে। ঠিক আছে, তোমাদের প্রত্যয় অংশটি কৃত প্রত্যয় অংশটি কিন্তু আছে ক্লাস 11। ঠিক আছে, তাই 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। আবার বর্তমানে যারা SLST পরীক্ষা দিতে চলেছ, SSC, হ্যাঁ,
সেই ক্ষেত্রেও কিন্তু আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ যদি তোমরা মন দিয়ে শোনো। আবার তোমাদের এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে দেখো, প্রত্যয় থেকে আমি বলে দিচ্ছি যে বলে প্রত্যয় কয় প্রকার। মেনলি প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় আমরা বললাম ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। এবারে কৃৎ প্রত্যয় সংস্কৃতে কৃৎ প্রত্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করলাম, এক হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কৃৎ প্রত্যয়। সমাপিকা ক্রিয়ার কৃৎ প্রত্যয়গুলোর কোনগুলো, যেগুলো তিঙন্ত পদ অর্থাৎ তিত সন্তির যে চক, সেগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়ার কৃৎ প্রত্যয়। আর অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়গুলো কোনগুলো বললাম, তার হচ্ছে লব, তুমুল, শক্তি, সমাস ইত্যাদি। ঠিক আছে। আবার তোমাদের মিসিং ওয়ার্ড দিতে পারে গম যুক্ত ড্যাশ, 11 এর ক্ষেত্রে এরকম প্রশ্ন হতে পারে গম যুক্ত ড্যাশ সমান গত্তা। এই ড্যাশে তোমাদেরকে কিন্তু কি তাজটা লিখে দিতে হবে। আবার এরকম দেবে গম যুক্ত তাজ সমান ড্যাশ সমান গত্তা। ঠিক আছে। আবার ড্যাশ যুক্ত তাজ সমান গত্তা, তোমাকে গমটা লিখতে হবে। এইরকম বিভিন্ন রকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এমসিকিউ আসতে পারে। ঠিক আছে। আবার এই যে পরিশ্রুতি, এটাকে তোমাদেরকে প্রত্যয় করতে দিতে পারে, এই ধরনের টাইপের। বলো গমিশ্রুতি বা অগচ্ছক, গম যুক্ত লং যুক্ত তোমাদেরকে লিখতে হবে দয়া হসন্ত। এই যে দয়া হসন্ত আমরা কোথা থেকে পেলাম, দতামন স্বতন্ত্র অম্বম ছকে আছে, তোমরা জানো। ঠিক আছে। ও যে লঙের যে ছকটা, তার মেন ছকটা হচ্ছে তিঙন্ত পদের ছকটা হচ্ছে দতামন, দ মানে দয়া হসন্ত অর্থাৎ খণ্ডত্ব, হ্যাঁ, স্বতন্ত্র অম্বম। সেরকম লটের ছক কি তিত অন্তি শীত হস্থা মি বসমাস। ঠিক আছে। লোটের তু তামন্ত হি তন্ত আনি আবাম, ওই যে হি মধ্যম পুরুষ কি আছে হি, যদি বলে গম যুক্ত লোট যুক্ত হি সমান কি হয়, তখন তোমাকে গচ্ছ লিখে দিতে হবে। আবার তোমাকে এইগুলোও দিতে পারে যে পট যুক্ত লিট যুক্ত সতি তোমার কি হবে, তখন তোমাকে পরিশ্রুতিটা লিখতে হবে। ঠিক আছে। এইভাবে কিন্তু আবার বলবে যে তাজ প্রত্যয় যোগ করে যে অর্থটা আমরা পাই, হ্যাঁ, ইয়া বা এ অর্থ তোমাকে অপশনে দিয়ে দেওয়া হবে, বা ইয়া বা এ অর্থে কোন প্রত্যয় আমরা প্রয়োগ করবো, হ্যাঁ, ইয়া বা এ, হ্যাঁ, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়। আমরা প্রথমেই বললাম ইয়া বা এ যখন থাকবে বাক্যের মধ্যে কোনো ক্রিয়াতে, হ্যাঁ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়াতে, সেই ক্ষেত্রে আমরা কোন প্রত্যয় প্রয়োগ করবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাজ প্রত্যয় প্রয়োগ করবো। বা লবও কিন্তু ইয়া বা এর ক্ষেত্রে করা হয়, তবে লপের নিয়মটা আরো ডিটেলস তোমাদেরকে কিন্তু জানতে হবে। লপের জন্য একটা এক্সট্রা, হ্যাঁ, একটা সম্পূর্ণ ক্লাস কিন্তু তোমাদেরকে লাগবে, তবে বুঝতে পারবে। তাই আমি লব এখন আজকে যাচ্ছি না, এখানে এটা আছে দিয়ে আজকে কিন্তু শেষ করছি। আরও যে লব, তুমুন, শক্তি, সানাত, এগুলো কিন্তু পরপর আমি আসবো ক্লাস নিয়ে। তাহলে আজকের ক্লাস কি বললাম, আবার একবার রিপিট করি। আজকের ক্লাসটি শুধু যাদের সংস্কৃত বিষয়টি আছে যে কোনো ক্লাসে, ক্লাস 7 বলো, 8 বলো, হ্যাঁ, তারপর বিএ, এমএ, ঠিক আছে, বা এসএলএসটি যে পরীক্ষা যারা দেবে তাদের, বা বর্তমানে 11-এ ক্লাস 11-এর যে প্রথম যে সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই কৃৎ প্রত্যয় অংশটি পাঠ্যে রয়েছে। ঠিক আছে। তাদেরও যে এমসিকিউ পরীক্ষা হবে, সে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, সেখানে কিন্তু এই যে কথাগুলো বললাম এইগুলো যদি তোমরা মন দিয়ে একটু বুঝে নাও, শুনে নাও, তাহলে কিন্তু এখান থেকে যেমন টাইপের কোশ্চেন আসুক তোমরা বুঝতে পারবে এবং সহজে উত্তর করে দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটা কথা বলি, যদি আলোচনাটি তোমাদের একটু বিন্দুমাত্র উপকারে লাগে বা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। যাই হোক, এখানেই আমি আজকের আলোচনাটি শেষ করলাম।